আমি নয়ন রায়। এই মুহূর্তে সবথেকে বড় খবর তো বটেই, এবং বিগত এক বছর ধরে 2023-এর খুব যদি ডেটটা ভুল করি, যদি স্মৃতিভ্রম না ঘটে, তাহলে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি নিয়ে ক্রমাগত বিভিন্ন সেগমেন্ট thequery.com করেছে বারবার করে। তার জন্য পুলিশের হেফাজতে যাওয়ার চেষ্টা চলেছিল, বহু চেষ্টা হয়েছে যাতে হেফাজতে নেওয়া যায়। তথ্য চুরির আইন আমার বিরুদ্ধে লাগানো হয়েছিল। এগুলো কেন বলছি, তার পিছনে অনেক প্রাসঙ্গিকতা রয়েছে। প্রথমে যখন লড়াই হচ্ছিল ছাত্রছাত্রীদের স্বার্থে, শিক্ষার স্বার্থে, অধিকারের স্বার্থে, যে সমস্ত বাবা মারা ছেলে মেয়েকে পড়াশোনার জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছিল, খুব স্বাভাবিকভাবে একটা আশা আকাঙ্ক্ষার মধ্য দিয়ে পাঠিয়েছিল। যে বিশ্ববিদ্যালয়ের আচার্য সুকুমার সেন, বারবার বলেছি, ডক্টর রমানঞ্জন মুখোপাধ্যায়, দিলীপ বসু, কখনো ডক্টর অমিত মল্লিকদের মতো ভাইস চ্যান্সেলরদের পদাঙ্ক এবং পদধূলি আমাদেরকে সমৃদ্ধ করেছে শিক্ষার ক্ষেত্রে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সেই বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময় দুর্নীতির পাঁখে জড়িয়েছে। আমরা যে কথা বারবার বলছিলাম যে টিসিএস টেন্ডার পাইয়ে দেওয়ার পিছন দরজা দিয়ে, সে কথা যখন বলেছিলাম, এবং বিভিন্ন ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে বারবার বলছিলাম, তখন অনেক উত্তাল পরিস্থিতি এই সময় তৈরি হয়েছিল। শাসক দল থেকে শুরু করে অনেকেই ভেবেছিল যে এই লড়াই সংবাদ মাধ্যম বেশি দিন করতে পারবে না। কিন্তু গোটা বিষয়টা আদালতে রয়েছে। আদালতে যে বিষয়টা, সেটা হচ্ছে টিসিএস নয়, মানে টেন্ডার প্রসেস রিসাইক্লিং সিস্টেম পড়ানোর ক্ষেত্রে 5 কোটি সামথিং, সেটা নয়। এটা হচ্ছে ভয়ঙ্কর দুর্নীতি, হচ্ছে কোষাগার লুণ্ঠন। যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যে কোষাগার, সেই কোষাগার থেকে 2 কোটি টাকার আর্থিক তছরূপের ঘটনা কলকাতা হাইকোর্টের এজলাসে রয়েছে। প্রথমে বর্ধমান করেছিল, তারপর সেখান থেকে কলকাতা হাইকোর্টের 13ই জুন জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে ছিল। তিনি সেকেন্ড ডেট হিয়ারিং দিয়েছিলেন 16ই জুলাই, কিন্তু পরবর্তীকালে অমৃতা সিনহার বেঞ্চ চেঞ্জ হয়ে যায়। রাজস্বী ভরদ্বাজকে বিচারপতি তার বেঞ্চে অর্থাৎ এজলাসে এই মামলার শুনানির জন্য পাঠানো হয়। যদিও 16ই জুলাই হয়নি, তাই ধরকানটা হয়নি। অনেকে বুকে ধরকান শুরু হয়ে যাবে, তা নিশ্চিত থাকুন আপনারা। আমি যে কথা বলেছিলাম যে দুর্নীতির বাবুই পাখির বাসা যারা বুনেছিলেন বিশ্ববিদ্যালয় উত্তর ফটকের ভেতরে, এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র ঘিরে, এবং যে স্বপ্ন এবং যে পরিকাঠামোগত উন্নয়ন, যে প্রায় 79টা কলেজ, সেই ছাত্রছাত্রী, শিক্ষক, অশিক্ষক সবাই, এবং সেই মেহনতি পরিবার যারা তাদের ছেলেমেয়েকে উচ্চশিক্ষার জন্য পাঠিয়েছিল, তারা কিন্তু হিসেবটা চাইবে। যদিও এখন আদালতে গড়িয়েছে, ফলে স্বাভাবিকভাবে লড়াই তো চলবেই। এখন আদালতের দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। আমি মনে করি অন্তত যে গণতন্ত্রের 4th পিলারে যে ভূমিকা, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার সঙ্গে বিচার ব্যবস্থা খুব গুরুত্বপূর্ণ। তাই খুব শখ হয়েছিল না, নিয়ে যাবো নয়নটাকে টেনে, কোমরে হিজড়ে টেনে নিয়ে যাবো কার্জন গেট দিয়ে, লক আপ, খুব চেষ্টা হয়েছিল না? সেই সময় সাইবার সেলের তৎকালীন ওসি ছিলেন, খুব চেষ্টা হয়েছিল। আমি কিন্তু শিক্ষা এবং শিক্ষার অধিকারের পক্ষে লড়াই এবং দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করতে গিয়ে বহু চেষ্টা হয়েছে আমার। আমি এই লড়াইটা যখন করছিলাম, অগণিত মানুষের ঘ্রাণ আমাকে স্পর্শ করছিল, তাদের চাউনি, তাদের কথাবার্তা আমাকে উজ্জীবিত করছিল। কারণ আমি জানি লড়াইটা কঠিন। যে কোনো ক্ষেত্রে, যে কোনো এভারেস্টে উঠতে গেলে অনেক সময় লাগে, খানাখন্দরে ভরা। কাঞ্চনজঙ্ঘা উঠতে গেলে অনেক খানাখন্দরে ভরা, ওটা খুব মুশকিল। আমি জানি এই বৃহত্তর সমাজ ব্যবস্থার দুর্নীতিকে ওপেন করতে গেলে এ ভারতবর্ষের সত্যেন্দ্র দুবের মতো ইঞ্জিনিয়ার খুন হয়েছিল, মনে আছে? সোনালী চতুর্ভুজ প্রকল্পের কথা আমি বারবার বলি। তখন অটল বিহারী বাজপেয়ী দেশের প্রধানমন্ত্রী, তিনি খুন হয়েছেন, তিনি বিহার থেকে বিলং করতেন। আমরা গৌরী লঙ্কেশ দেখেছি ব্যাঙ্গালোরে সাংবাদিক খুন হতে, আমরা শান্তনু দেখেছি ত্রিপুরা, কিন্তু এ রাজ্যে পশ্চিমবঙ্গটা সেই এখনও ব্যাঙ্গালোর হয়ে যায়নি, বা ত্রিপুরা হয়ে যায়নি, বা বিহার হয়ে যায়নি। তাই সরকারের যে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যে পরিস্থিতি, একদিকে রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, আন্দোলন চলছে, সুপ্রিম কোর্টে মামলা চলছে, আমি সেই প্রসঙ্গে যাব না। এখন রাজস্বী ভরদ্বাজের দিকে, বিচারপতির দিকে তাকিয়ে রয়েছে সবাই, এবং তাকিয়ে রয়েছে আমিও তাকিয়ে রয়েছি। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক, অশিক্ষক এবং কর্মচারী ইউনিয়ন, তারা বলছে ইটস জাস্ট ফিনান্সিয়াল স্ক্যাম। এত বড় দুর্নীতি বর্ধমান বিশ্ববিদ্যালয় বিগত শোনেনি কেউ। যারা শুনছেন তারা আটকে উঠছেন। যারা ছাত্রছাত্রী, যারা পড়াশোনা করেন, তাদের কাছে হয়তো এই সংবাদটা আছে গুরুত্ব, কিন্তু তারা বুঝতে পারছে না। কিন্তু যারা পরিচালন ব্যবস্থার সঙ্গে যুক্ত আছেন, তারা বুঝতে পারছেন যে खोखलापन किसने किया है। ये खोखलापन जिसने किया उसको भी तो पकड़ना जरूरी है। इसके लिए जुडिशियल सिस्टम काफ़ी इंपॉर्टेंट है। तो প্রায় 2 কোটি টাকা 17ই ফেব্রুয়ারি 2024 একটি সংবাদ মাধ্যমে প্রকাশ হয়। তার আগে আমি
23 22 মার্চ সম্ভবত ডেটটা বলছি, তখন থেকেই শুরু হয়েছিল। তখন নিমাই সাহা ছিলেন উপাচার্য, পরবর্তীকালে বিশ্বজিৎ ঘোষ আসেন, ইন্টারিম হয়ে আসেন। এই লড়াই চলছে, হুমকি আসছে, প্রাণনাশের হুমকি আসছে, অধিকারের লক্ষ্যে তারা বাঁচবার চেষ্টা করছেন। কিন্তু বলেছিলাম সেদিনও, এখনও বলছি, দুর্নীতিগ্রস্ত যারা আধিকারিক আছেন তাদেরকে ছাড়বার কোনো পাত্র নয় অন্তত। তাতে কোর্ট পর্যন্ত আপনারা গেছেন তো, কোর্ট বিচার করবে, আমি বিচার করবো না, কলকাতা হাইকোর্ট ঠিক করবে। কিন্তু আমরা যেটা বলতে চাইছিলাম, যে আমরা বলছিলাম যে চুরি হয়েছে, দুর্নীতি হয়েছে, এটা তার সব থেকে বড় প্রমাণ। শুধু ফাইন্যান্সিয়াল স্ক্যামকে ধরলে হবে না, তার সঙ্গে রয়েছে রিক্রুটমেন্ট প্রসেস, যেখানে সার্টিফিকেট জাল, যেখানে বিভিন্ন ডিপার্টমেন্টের যে মার্কশিট, ধরুন সোশিওলজির মার্কশিট গিয়ে জিওগ্রাফিতে গিয়ে তার মার্কস পড়ছে। এই যে পঠনের ক্ষেত্রে একটা সিলেবাসের ক্ষেত্রে একটা অগোছালো পরিস্থিতি। তারা কারা? তারা কি পথিতযশা রমাঞ্জন মুখোপাধ্যায় উপাচার্যের পদাঙ্ক কি ভুলে গেছেন? যারা আচার্য সুকুমার সেনের পঠন রীতিনীতি যা শিক্ষাক্ষেত্রে ব্যাপক বিস্তার করেছে। আমরা বলি না, বিদ্যাতুঞ্চ নৈবতুঞ্চ কদাচরণ সদেশে পূজ্যতরা বিদ্যান সর্বত্র পূজ্যে। তো এই লুটের রাতে আমরা দেখব, নিশ্চিত থাকুন আপনারা। একদিকে মাথার ওপর রয়েছে এই বিচার ব্যবস্থা, ঈশ্বরের কথা আমি বলছি না, দুর্নীতি লড়াইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, সেখানে সংবাদ মাধ্যমের ভূমিকা। অনেকে বলেছিল ছোট্ট পিপিলিকা, ক্ষুদ্র পিপিলিকা, thequery.com খায় না, মাথায় দেয়, নাকি শ্যাম্পু একবার ধুলেই নাকি চুল উঠে যাবে। না, যারা দেখছেন, শুনছেন, যারা ভাবছেন, বলেছিলাম যে হাড়ে কাপন ধরিয়ে দেবো, বুকে কাপন ধরিয়ে দেবো, আদালত পর্যন্ত গেছে, আমি অপেক্ষা করছি। আরে আজ না হোক কাল তো যেতেই হবে আমাকে, तो आज नहीं तो कल हमको जाना ही पड़ेगा। बात सही है, मैंने नहीं कहा, मिर्जा गालिब से शहरी में है। अच्छा कवि साहित्यिकরা বলেছেন, তো जब जाए तो कम से कम कुछ करके जाए। এই গোটা সিস্টেমের বিরুদ্ধে লড়াই করা খুব কঠিন, টাফ। তাহলে এই সই বলছে যে এখানে 17 ফেব্রুয়ারি যখন কাগজ সংবাদপত্রের পাতায় যখন ভেসে উঠলো, তখন হই হই করে উঠলো। আর তার আগে দীর্ঘ 1.5 বছর ধরে আমি যে বলছিলাম, তাতেও কিন্তু কার্যত একটা শ্রেণীর শিক্ষক অশিক্ষক তারা চুপ করেছিল, তারা দেখছিল গোটা বিষয়টা, যে জল কিতনা গভীর হ্যায়, গম্ভীর নেই, গভীর হ্যাঁ, নলকূপের মতো না, পাতকুয়ার মতো, যত নামবেন তত নেমে যাবেন, যত নামবেন তত নেমে যাবেন, আরও দুর্নীতি আছে। এখানে বলা হচ্ছে যে 2 জন আধিকারিক এফও এবং রেজিস্ট্রারের নাকি সই জাল করা হয়েছে, এবং যিনি ইন্টারিম ভিসি তিনি একটি তদন্ত কমিটি তৈরি করেন, সেই তদন্ত কমিটিতে রেজিস্ট্রার এবং এফওকে রাখা হয়েছে, এবং 2 জন ডিন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কর্মচারী ইউনিয়ন তারা বলছে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদেরকে এই কমিটিতে রাখাটা ঠিক নয়। বারবার বলছেন যে এফও এবং রেজিস্ট্রারের সই জাল করা হয়েছে। কে করেছে জাল? এই জালের মাস্টারমশাই কারা? এর মধ্যে ব্যাংক কি আপনি ছাড়তে পারেন? ব্যাংক তো এর মধ্যে ইনভলভ, অভিযোগ আসছে। তাহলে প্রশ্ন হচ্ছে রে, ইন্টারিম ভিসি যে কমিটি গঠন করলেন 2 জনকে নিয়ে, পরবর্তীকালে কমিটি চেঞ্জ হয়, ডিসলভ করে দেওয়া হয়, এখন অস্থায়ী উপাচার্য রয়েছেন। তাহলে এই কমিটির যারা মেম্বার, যাদের সই জাল হয়েছে, ভাবুন তো, এটা এথিক্সের প্রশ্ন। একটা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠান যা সারা ভারতবর্ষে সুনাম অর্জন করে, যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এখন হয়েছে, জেএন ইউনিভার্সিটি, দিল্লি ইউনিভার্সিটি, জামিয়া মিলিয়া ইউনিভার্সিটি, তার সঙ্গে বর্ধমান বিশ্ববিদ্যালয়, যাদের প্রচুর পাস আউট, যারা সারা পৃথিবীতে এই মুহূর্তে কেউ গবেষণায় আছেন, কেউ পঠনরত আছেন, কেউ চাকরিতে আছেন, কর্মক্ষেত্রে আছেন, সারা পৃথিবী জুড়ে আছে। তাদের কাছে কি মেসেজ যাচ্ছে? যে ফিক্সড ডিপোজিট ভেঙে কোষাগার লুণ্ঠন করে কিছু আধিকারিক কার্যত ব্যাংকে যোগসাজশ নিয়ে তারা এই দুর্নীতিটা করেছেন, সেটা আদালত পর্যন্ত গড়িয়েছে। আমরা তো এটাই বলতে চেয়েছিলাম, বলছি আমরা তো, আজকে তো বলবো কথাগুলো জোর করে, জোরেই তো বলছি কথাগুলো। सर झुकाने का भी बात नहीं है, हम अंत तक जाएंगे, জঠর তক পর্যন্ত যাব, যে কতদূর পর্যন্ত বিস্তৃত সেটাও আমরা খুঁজতে চাইছি। তাহলে এথিক্স কমিটি থাকে তো, তারা বলছে যে সই জাল হয়েছে, তাদের 2 জনকে রাখা হয়েছে, বিশ্ববিদ্যালয় নিয়ে বিতর্ক হয়েছে, তর্ক হয়েছে, কিন্তু ম্যান্ডেট হচ্ছে রে, বিশ্ববিদ্যালয় নিয়ম হচ্ছে ম্যান্ডেট, এ4 লেটার যাবে তবেই সেই হচ্ছে রে পিএনবি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, যেখানে ফিক্সড ডিপোজিটটা ছিল 2 কোটি টাকা, সেখানে বলা হচ্ছে এই ক্যাশটাকে ইনক্যাশ করে দেওয়া হোক সুব্রত দাসের নামে। হুই সুব্রত দাস? কেই তার এবার? তিনি সিআইডি হেফাজতে রয়েছেন, তার বাড়ি যাদবপুরে, তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ে না আছে সম্পর্ক, না আছে কোনো প্রেম, না আছে কোনো ভালোবাসা, না আছে কোনো কবিতা, টাকা লুট হয়ে গেল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অশিক্ষক কর্মচারী ছাত্র থেকে ছাত্রী তারা বলছে এই লুটের টাকা ফেরত দিতে হবে, তার জন্য আদালতের মামলা চলছে।
যিনি মামলা করেছেন এটা রিট পিটিশন, এটা পিআইএল নয়, কিন্তু যিনি মামলা করেছেন তিনি ইডিকেও চিঠি করেছেন। এখন দেখার আছে যে রাজস্বী ভরদ্বাজ নেক্সট হিয়ারিংয়ে কী করেন সেটা দেখার আছে। তার এই সুব্রত দাসকে তো সিআইডি গ্রেপ্তার করেছে, আরেকজন যার বিরুদ্ধে অভিযোগ আছে। আচ্ছা বলুন তো, ছোটো ছোটো মাথার পক্ষে সম্ভব এত বড় টাকা দুর্নীতি, এত বড় দুর্নীতি হয়ে গেল, ছোটো ছোটো মাথা কাজ করতে হতে পারে নাকি? ইজ ইট পসিবল দ্যাট? এর পিছনে বড় রাঘব বোয়াল তো রয়েছে। এই রাঘব বোয়ালরা কারা? তারা তো পনির পকোড়া, লালিপপ সন্ধ্যার পরে তো কামড় দিচ্ছিলেন, দেন তো এখনো? বিশ্ববিদ্যালয়ে ইসি মিটিং ঠিকঠাকভাবে হয়তো অনেক চেষ্টা হয়েছে, thequery.com-কে দেখে নেওয়ার জন্য অনেক চেষ্টা হয়েছে। চেষ্টা তো আমিও করছি, তথ্য নিয়ে হাতে কাগজপত্র নিয়ে বলছি তো বারবার, কাসর ঘন্টা হুমা আসছে, আপনারা অপেক্ষা করুন, আপনাদের কানের কাছে বাজবে, কাসর ঘন্টার আওয়াজ হবে, সে আওয়াজে কার্যত আপনারা কেঁপে উঠবেন, তা নিয়ে কোনো সন্দেহ নেই। অর্থাৎ সময় পরিস্থিতির সঙ্গে সঙ্গে গোটাটাই অবজারভেশন রাখতে হবে। কারণ হচ্ছে প্রথমত ব্যাংক অ্যাকাউন্টেবিলিটি আছে ব্যাংকের, এ নিয়ে কোনো অস্বীকার করার কোনো উপায় নেই। কারণ হচ্ছে যখন বিশ্ববিদ্যালয়ের এফও এবং হচ্ছে যিনি আধিকারিক এবং হচ্ছে ম্যান্ডেট যে সইটা গুরুত্বপূর্ণ, সেখানে ব্যাংক কিসের পরিপ্রেক্ষিতে সেই টাকাটা সুব্রত দাসের অ্যাকাউন্টে দিল, এই প্রশ্নটা উঠছে, এই প্রশ্নটা ওঠাটা খুব স্বাভাবিক। এটা সবার জবাবে উঠবে তো। তাহলে বলুন, একটা ব্যাংকের এক নিয়ম, অন্য একটা ব্যাংকের এক নিয়ম হতে পারে না? রিজার্ভ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যা নিয়ম, ইউকো ব্যাংকের সেম নিয়ম হবে। ইউকো ব্যাংকেও যা আছে ফিক্সড ডিপোজিট, সেখানে তাদের কাছে একইভাবে এই প্রস্তাব দিয়েছিল, সই করে দিয়েছিলেন, করে একজন এই সুব্রত দাসকে পাঠিয়ে বলেছিলেন টাকাটা তার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়ার জন্য। কি ওন প্রপার্টি নাকি পৈতৃক সম্পত্তি বিশ্ববিদ্যালয়ে আপনার টাকাটা যে লুট হলো? ইউকো ব্যাংক করলো কি, তারা বললো না এটা হতে পারে না, এটা প্রসিডিওর নয়, এটা নিয়ম নীতি নয়। তাহলে রিজার্ভ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী ইউকো ব্যাংক যা করেছে ঠিক করেছে, বাকিটা হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে অপেক্ষা করতে হবে এবং অরিজিনাল ফিক্সড ডিপোজিট সার্টিফিকেট পাঠাতে হয়, নিয়ম এটা। এবং হচ্ছে সেখানে যিনি ফিনান্সিয়াল অফিসার তার সই লাগে, এটাও গুরুত্বপূর্ণ। তো কেই সুব্রত দাস? এক বস্তা চালে কাকর কত আছে, সে কাকর বাজবেটাকে? কাকর বাজবার জন্য আদালত রয়েছে, কাকর বাজবার জন্য দুর্নীতি দমন শাখা রয়েছে। একজনকে গ্রেপ্তার করেছে, অভিযোগ আরও নাকি মাথা আছে, শিক্ষক, শিক্ষিকা, অশিক্ষক এবং কর্মচারী ইউনিয়ন তারা এই দাবিতে সরব হয়েছে কার্যত। আমরাও দেখতে চাই দুধ কা দুধ পানি কা পানি, আমরাও পরিষ্কার করতে চাই। তো প্রথমত হচ্ছে অরিজিনাল ফিক্সড ডিপোজিটগুলো তো গেল কী করে, এটা ফার্স্ট প্রশ্ন। কেন এফআইআর করা হয়নি? যার বিরুদ্ধে অভিযোগ উঠছে কেন এফআইআর, মানে ধরুন এই যে ভল্ট থেকে যে লুট হয়েছে বা চুরি হয়ে গেছে বলা হচ্ছে, তাহলে সেই আধিকারিক তিনি কেন এফআইআর করেননি যে আমার এই ভল্ট থেকে ফিক্সড ডিপোজিট চুরি হয়ে গেছে? এফআইআরটা কেন হয়নি? বর্ধমান লোকাল পুলিশ স্টেশনে তো এফআইআর হওয়া উচিত ছিল, তাহলে তো বোঝা যেত যে স্বচ্ছতা রয়েছে ব্যাপারটার মধ্যে। তো এফআইআর কেন হয়নি, এই প্রশ্ন তো উঠবেই। তো যাই হোক, ব্যাংকের ম্যান্ডেট যা, সিগনেচার ভেরিফাই করে তো করার ব্যাপারটা, বাট সুব্রত দাসকে দিয়ে দিলেন, সে টাকা চলে গেল। তাই বিশ্ববিদ্যালয়ের যারা আনাচে কানাচে উকি মারছেন পাঁচিলে বসে, আমাকে দেখার চেষ্টা করছেন, ভাবছেন, আর যারা শিক্ষক, শিক্ষিকা, যারা কর্মচারী সংগঠন, যারা অধ্যাপক, যারা অধ্যাপনা করতেছেন, যারা ছাত্রছাত্রীকে তৈরি করতে এসছেন, তারা কিন্তু অপেক্ষা করছেন আর হতাশায় কার্যত ভেঙে পড়ছেন। কিন্তু আমি মনে করি জুডিশিয়ারি সিস্টেম বিচারের বাণী নীরবে নিবিতে কখনই কাঁদে না, এটা নিশ্চিত থাকুন। তাই আমাকে আক্রমণ করে লাভ হবে না কিছু। আমরা বলছি যে দুর্নীতি করেছে যাদের নাম রয়েছে, বলছেন যে রেজিস্টার্ড এবং এফোর নাকি সই জাল করা হয়েছে। এতদিন পর মনে হলো এই সুব্রত দাসকে, তাকে খুঁজে নিশ্চয়ই অ্যারেস্ট হয়েছে, কান টানলে মাথা আসবে, নিশ্চিত থাকুন। তাই নলকূপের মতো যত ভেতরে আপনি বালতি ফেলবেন, জল তত গভীরে চলে যাবেন। তো তাহলে আমি তো যে কথা বলছিলাম নিশ্চয়ই ভুল কিছু বলিনি। এ তো গেল আপনার ফিক্সড ডিপোজিট, পরিমাণ বাড়বে আরও, যা আমার কাছে যা খবর আছে পরিমাণটা আরও বাড়তে পারে। যদিও এই ঘটনার যিনি আইনজীবী, যিনি মামলা করছেন, তিনি বলেছেন পরিমাণটা 40 কোটি টাকা, তিনি হাইকোর্টে বলেছেন দাঁড়িয়ে। দেখা যাক সময়, পরিস্থিতি, পরিবেশ যে 40 কোটি না আরও বেশি আছে, আরও নাকি টাকার পরিমাণ বাড়বে। আর্থিক দুর্নীতি তছরূপ বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করে। আর অভিভাবকের বাসায় যারা বুড়েছেন, যারা বলছেন নয়নটাকে দেখে নেবো, আদালতে হোক, কোর্টে হোক, দেখে নেবো, তো তাদের সঙ্গে তো আমার দেখা হবে। আমরা তো আছি, এই লড়াইয়ের ময়দানে আছি। আপনারা কমেন্টস করুন, মতামত দিন, সঙ্গে থাকুন। ছাত্রছাত্রীদের বুনিয়াদী স্তরের শিক্ষার ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ভূমিকা, সেটা আমরা তুলে ধরার চেষ্টা করব। আমি নয়ন রায়, নমস্কার। तो अब से घी खाओ देसी और चलाओ सिर्फ मैसी।
क्योंकि बाकी सब सिर्फ ट्रैक्टर हैं, ये मैसी है। বিশ্বাস অ্যাগ্রো এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড, ঠিকানা NH2 ফেরিঘাট ফাগুপুর বর্ধমান, মোবাইল নাম্বার 9734689494 অথবা যোগাযোগ করুন 9733149494।